শরীরের কোনো রস বা লালা তার কোনো জায়গায় তাকে ভয় দেখিয়ে বলল বার করো বা ফেলো, তারপর সেটিকে কোন একটি কাঠিতে করে যদি অভয়ার দেহতে লাগিয়েও দেয়া হয়, পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে দেশে মায়ের হাতে বিনা আর পুলিশের হাতে বন্দুক। এইভাবে পুজো হচ্ছে সুপ্রিম কোর্টে। নিশ্চয়ই এই জুনিয়র ডাক্তারদের যারা লয়ার রয়েছে, জুনিয়র ডাক্তাররা রাস্তায় মিছিল করবে সিবিআইয়ের এগেনস্টে, আর সিবিআইয়ের বিরুদ্ধে কোর্টে কোনো কিছু তাদের লয়ারদের দিয়ে বলবেন না। এই খেলার মধ্যে অনেক গভীর খেলা আছে, যে তারা অ্যাকচুয়ালি কাকে বাঁচাতে চাইছে। যে এই নেপথ্যে এবং ঘটনার আগে এবং পরে জড়িয়ে থাকা লোকজনগুলো, তাদের মধ্যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের মধ্যে সিনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তাদের মধ্যে আরজি কর হাসপাতালের যারা স্বাস্থ্যের অফিসাররা রয়েছেন, স্বাস্থ্য বিভাগের তারা রয়েছেন, এবং পুলিশ রয়েছে যারা পাহারায় ছিলেন। যে তাহলে সিবিআই তদন্তে কি ফাঁক থেকে গেছিল? কারণ আগে বিভিন্ন ধরনের অত্যাচারে একটা মানুষকে মেরে ফেলা হয়, এবং তারপর সঞ্জয়ের মতো কোনো ব্যক্তিকে ডেকে নিয়ে এসে চিত্রনাট্যে অন্য রং দেওয়ার জন্য কিছু ঘটনা ঘটানো হয়। কথা ববি হাকিম শাসানি দিয়ে বলেছিল বাবা মাকে যে আপনারা মাত্রা ছাড়াচ্ছেন নাকি সীমানার অধিকার ছাড়াচ্ছেন। তিনি নিজের মন্ত্রিত্বের এখতিয়ার সীমানা ছাড়িয়ে দিয়েছেন, বিল্ডিং হেলে গেছে, প্রচুর দুর্নীতি হয়েছে। আপনি দাওয়াতে ইসলামের দায়িত্ব নিয়ে নিয়েছেন একজন ধর্মনিরপেক্ষ দেশে সংবিধানে শপথ খেয়ে হওয়া একজন মন্ত্রী হিসেবে, মেয়র হিসেবে। সম্প্রতি আমরা দেখতে পেলাম আরজিকর কাণ্ডের রায় ঘোষণার পরে, শিয়ালদা আদালতের রায় ঘোষণার পরে যখন অভয়ার মা বাবা অখুশি, তখন একটা নতুন করে ক্যারেক্টার আনা হলো রাজ্য রাজনীতিতে। কোন ক্যারেক্টার সেটা আপনারা প্রত্যেকেই চেনেন, বলবেন এটা আবার আমি কি বলছি না। সত্যিই মদন মিত্রকে আনা হলো। মদন মিত্র অভয়ার মা বাবাকে যা তা করে আক্রমণ করলেন। তারপর আবার মদন মিত্র মন্তব্য করলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের ফাঁসি চাই ফাঁসি চাই, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করছেন, যখন গর্জে উঠছেন, তখন মদন মিত্র অভয়ার বাবা মাকে বললেন কোটি টাকা দিলে চুপ করে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ বিল্ডিং করার চেষ্টা করলেন মদন মিত্র, কিন্তু পারলেন না। শেষে মদন মিত্র এখন আইপ্যাক নিয়ে পড়েছেন। মিডিয়া এখন মিডিয়ার কভারেজ শুধু মদন মিত্র, মদনময় মিডিয়া হয়ে রয়েছে। কিন্তু আমরা দেখছি অন্য অ্যাঙ্গেল। অভয়ার মা বাবা যে সত্যি কথাগুলো বলছিল, যে তদন্তের মধ্যে বিরাট গ্যাপ, আরজিকর কাণ্ডের তদন্ত যেটা একটা সিস্টেমকে টলিয়ে দিতে পারতো, কিন্তু সেই তদন্ত হলো না। আলটিমেট রায় উঠে এলো না, বাংলার মানুষও খুশি না। কিন্তু এখন মদন মিত্র দিয়ে আইপ্যাক দিয়ে বিভিন্ন রকম মোড় ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। সত্যি আমি রুদ্রদা আর একটা জিনিস বলি, রুদ্রদার বুদ্ধিদীপ্তের সবাই প্রশংসা করে, অন্তত আমার বঙ্গ টিভির দর্শকরা তো করে। রুদ্রদা, মদন মিত্র ক্যারেক্টার কি নতুন করে আবির্ভাব করা হলো মিডিয়াতে? দেখুন, একদম প্রথমেই যে কথা বলবো, যে দল মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বয়সের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে অভয়ার বাবা মায়ের মতোই যারা সবাই জানে, একটা ছোট্ট বাচ্চাও জানে যে এই পরিকল্পিত হত্যাকাণ্ডে সঞ্জয় রায় একা কেউ নয়। তাকে ফোন করে ডেকে নিয়ে আসা হয়েছিল মদ্যপ অবস্থায় দুটো পতিতাপল্লী থেকে ঘুরে আসবার পরে। কে ডাকলো, তিনি কেন ডাকলেন, নিশ্চয়ই কল রেকর্ড রয়েছে, তথ্য রয়েছে। তো তাহলে তিনি কেন ডেকেছিলেন? তাকে পেটাই পরোটা করে জিজ্ঞাসা করা হয়নি কেন? কোর্ট এই বিষয়ে কি দায়িত্ব পালন করছেন? এই প্রশ্ন অবশ্যই থাকবে। তারপর অত বড় 4 তলা বিল্ডিং এ 80-100টা তো ঘর থাকেই। রাত্রিবেলা কোন ঘরের মধ্যে অভয়া ঘুমোচ্ছেন সেটা সঞ্জয় জেনে গেল, কি অদ্ভুত না? তো তার মানে একটা পরিকল্পনা চলেছে, এবং অ্যান্টি মর্টমের কথা বারবার উঠে এসেছে। শ্রদ্ধেয় প্রাক্তন সিবিআই কর্তা এবং এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যিনি মন্ত্রিত্ব এবং রাজনীতি বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে এসছেন, যার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যিনি অত্যন্ত কঠিন কঠিন তদন্ত করে সিবিআই থাকাকালীন উদাহরণ তৈরি করেছেন দেশে, যে বাঙালির জন্য আমরা গর্বিত। তিনি বারবার অ্যান্টি মর্টমের কথা বলেছেন। সোজা কথায় বলতে গেলে, আগে
বিভিন্ন ধরনের অত্যাচারে একটা মানুষকে মেরে ফেলা হয় এবং তারপর সঞ্জয়ের মতো কোনো ব্যক্তিকে ডেকে নিয়ে এসে চিত্রনাট্যে অন্য রং দেওয়ার জন্য কিছু ঘটনা ঘটানো হয়। আমি এ প্রসঙ্গে এটাও বলেছিলাম, হতেও পারে যে সঞ্জয় রায়ের হতেও পারে সে কোনো জায়গায় থুতু ফেললো। যারা আমার কথা শুনছেন তারাও সহমত হবেন, তাদের অনেকেই অনেক বুদ্ধিমান আমাদের থেকে। বা শরীরের কোনো রস বা লালা তার কোনো জায়গায় তাকে ভয় দেখিয়ে বলল বার করো বা ফেলো, তারপর সেটিকে কোন একটি কাঠিতে করে যদি অভয়ার দেহতে লাগিয়েও দেয়া হয়, পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে বা ফরেন্সিকে ধরা পড়বে যে হ্যাঁ ওই ব্যক্তি এই দেহের কাছে ছিলেন। এটাও ঘটানো হতে পারে, ঠিক আছে। এবং বহুজনকে বাঁচাবার চেষ্টা করছে, তাই প্রথম থেকেই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি কখনো 25টা কখনো 35টা দামি লয়ারকে পাঠিয়েছিলেন। কাকে বাঁচাতে? সঞ্জয় রায় তো ধরা পড়ে রাজ্যে পুলিশের আন্ডারেই ছিল, তাহলে আর কাকে বাঁচাতে যাওয়া? কেন সাধারণ মানুষ, মায়েরা বোনেরা জাস্টিস চাই, অর্থাৎ বিচার চাই সঠিক, এই কথাটা বললে যদি সঠিক বিচার হয়, সেই বিচারে যদি বাকি ক্রিমিনালরা বেরিয়ে আসে, সেই ক্রিমিনালদের কি তৃণমূল চিনতো, রাজ্য সরকার চিনতো বা জানতো? এটা তো স্পষ্ট হচ্ছে। না হলে যারা জাস্টিস চাই বলছেন তাদের উপর তৃণমূল রেগে যাচ্ছে কেন? তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে পুলিশ দিয়ে জেল খাটাচ্ছেন কেন? তার মানে জাস্টিস হলেই তৃণমূলের যে পাপ সেটা বেরিয়ে যাবে, তাই তৃণমূল বিরক্ত এবং তৃণমূলের পরিচালিত সরকার বিরক্ত, এবং সরকারের আইএস এবং আইপিএস কর্তা যারা যারা বর্দির কসমকে পড়াশোনা খেয়ে ডিগ্রি লাভ করেছেন এবং আমাদের ট্যাক্সের টাকায় মোটা মাইনে পান এবং মোটা সম্মান পান, তারা শিরদাঁড়া বিক্রি করে গিয়ে নবান্ন বা অন্যান্য জায়গা থেকে মিথ্যে ভাষণ দিচ্ছেন। অভিক বিরূপাক্ষ ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলছেন, কেউ বলছেন নবান্ন অভিযান করা যায় না, মিথ্যে কথা বলছেন, আবার কেউ টাকা দিতে পৌঁছে গিয়ে অস্বীকার করছেন। এই পুরো ঘটনাই প্রমাণ দিয়ে দেয় যে পরিষ্কার একাধিক ব্যক্তি এবং রাজ্য সরকার এবং শাসক দলের যোগ রয়েছে এই পরিকল্পিত হত্যাকাণ্ডে, এবং পুলিশকে ব্যবহার করা হয়েছিল তথ্য প্রমাণ মুছে ফেলবার জন্য, এবং যাকে ফাঁসানো হবে তার শুধু তথ্য প্রমাণটি বাঁচিয়ে রেখে দেওয়ার জন্য। একথা সবাই বলছে। এবার আমি যদি এই পয়েন্টটাতে আসি, এবার পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষই চাইছেন যে এই নেপথ্যে এবং ঘটনার আগে এবং পরে জড়িয়ে থাকা লোকজনগুলো, তাদের মধ্যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের মধ্যে সিনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তাদের মধ্যে আরজি কর হাসপাতালের যারা স্বাস্থ্যের অফিসাররা রয়েছেন, স্বাস্থ্য বিভাগের তারা রয়েছেন, এবং পুলিশ রয়েছে যারা পাহারায় ছিলেন। একটা তাণ্ডব হত্যালীলা চললো, একটা পূর্ণ বয়স একটা সুস্থ মানুষকে মারা হলো, 31 বছরের তর তাজা অসুস্থ নয় একজন মহিলাকে, যিনি উঠতে চলতে পারেন না বা কথা বলতে পারেন না এমন নয়, সবার কানে তুলো গোজা ছিল। তাই এই প্রশ্নে সবাই জানে যে কে বা কাকে আড়াল করতে চাইছে, কিন্তু কোর্টের কাছে প্রয়োজন হয় তথ্য প্রমাণের। কোর্টে এখনো সেই তদন্তগুলো বাকি, যে কে বা কারা ডেকেছিল, কারা কারা চিনিয়ে দিয়েছিল, ডিউটিতে কজন ছিলেন সেই রাত্রে, এবং কোন পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল, কেন ডেকেছিল, তার সঙ্গে কি সম্পর্ক, কে পাহারায় ছিল যে হসপিটালে একজন উঠে চলে গেল। সঞ্জয় শুধু ওই ঘরের দিকে যাচ্ছে, দিকে, ঘরে ঢুকছে নয়, দিকে যাচ্ছে, এবং তার আগে এবং পরের ভিডিও আমরা দেখতে পেলাম না যে আর কারা কারা গিয়েছিল। এই প্রশ্নগুলো নিশ্চয়ই কোর্ট করবে, প্রশ্নগুলো উঠে আসছে। সিবিআই কেন করছে না? রুদ্রদা, অনেকেই তো আপনাকে প্রশ্ন করবে এই মুহূর্তে দাঁড়িয়ে। 100% এই ক্ষেত্রে পুলিশ যে তথ্য প্রমাণ লোপাট করেছে, তারপর সিবিআই এর কাজ ছিল খড়ের গাদায় সূচ খুঁজে বার করার মতো কঠিন। কিন্তু তারপরেও মানুষ প্রশ্ন তুলছেন যে তাহলে সিবিআই তদন্তে কি ফাঁক থেকে গেছিল? কারণ সম্মানীয় বিচারপতি লোয়ার কোর্টের, তিনি জেনে বুঝেই কিন্তু মৃত্যুদণ্ড দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছিলেন, তৃণমূলের এই ফেলিয়ার মদন মিত্ররা যারা কোণঠাসা হয়ে গেছিলেন, অভিষেক আর মমতার নাকি ঝগড়া হচ্ছে,
তাই এই সময় সব বুড়োদের ফিরিয়ে আনা হচ্ছে, যাদের কোমরের জন্যই বা অনেকে যারা জেল খেটেছেন সেই সমস্ত রত্নদের। তো সেই ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করে আবার যাতে মন্ত্রিত্ব হয়তো পাওয়া যায়, তাই রাত্রিবেলা সানগ্লাস পরে ঘোরা মদন মিত্র অমানবিক কথা বললেন। আমার মনে হয় তার পরিবার লজ্জিত, রাস্তায় বেরোতে পারছেন কিনা জানি না। তৃণমূলের নেতারা যেভাবে চুরি জোচ্চুরি অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং যে ধরনের ঘৃণ্য কথাবার্তা বলেন, মানুষ যখন তার নিজের অধিকার চায় এই সরকারটা থেকে, এবং অবশ্যই যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বলেন, তারা বলেন প্রমোশন পাওয়ার জন্য, আবার বাড়তি টাকা রোজগারের জন্য, বা মন্ত্রিত্ব পাওয়ার জন্য, বা কোনো আরো বড় লোভনীয় পদ পাওয়ার জন্য, এ সবাই জানে। বেসিক্যালি অভয় বা তিলোত্তমা বাবা মায়ের যে দাবি, যে লড়াই, তার সঙ্গে সারা পশ্চিমবঙ্গের মানুষ দলমত ভুলে রয়েছে, একমাত্র তৃণমূল ছাড়া। আমি বলছি মদন মিত্রকে নামানো হয়েছে, মদন মিত্র প্রথমে কোটি টাকা দিতে চাইলেন, নেমে আবার কিচ্ছু করতে পারবে না, এখন মদনময় মিডিয়া রুদ্রদা, তুমি যদি লক্ষ্য করো এক্সক্লুসিভ মদন মিত্র যাচ্ছে, কারণ মদন মিত্র এখন কি বলছে, আইপ্যাকের জন্য নাকি পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে। আমি বলছি পুরোপুরি আরজিকর থেকে মোড় ঘুরিয়ে মদনময় মিডিয়া। দেখুন, প্রথম কথা, আমি মদন মিত্রের শারীরিক সুস্থতা কামনা করি, কারণ যে কথা ববি হাকিম শাসানি দিয়ে বলেছিল বাবা মাকে যে আপনারা মাত্রা ছাড়াচ্ছেন নাকি সীমানার অধিকার ছাড়াচ্ছেন, তিনি নিজের মন্ত্রিত্বের এখতিয়ার সীমানা ছাড়িয়ে দিয়েছেন। বিল্ডিং হেলে গেছে, প্রচুর দুর্নীতি হয়েছে। আপনি দাওয়াতে ইসলামের দায়িত্ব নিয়ে নিয়েছেন, একজন ধর্মনিরপেক্ষ দেশে সংবিধানে শপথ খেয়ে হওয়া একজন মন্ত্রী হিসেবে, মেয়র হিসেবে। তাই আপনারা আপনাদের এখতিয়ারে থেকে মানুষের গণতন্ত্রকে হত্যা করছেন, মানুষের অধিকারকে হত্যা করছেন। আপনাদের জেল হওয়াও যে যাওয়া উচিত এই অপরাধে। তাই দয়া করে কথা বলবেন। আর মদন মিত্র একটা অভ্যাস, দলে বরাবর তাকে কোণঠাসা করে রেখে দেওয়া হয়েছিল, কেন কে জানে। তবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছিল, নাহলে এই ঘটনা ঘটতো না। এটা লজ্জায় মদন মিত্র বলতে পারবেন না। তো এবার পরিষ্কার মদন মিত্র, দেখুন, কোনো প্যাক নয়, তৃণমূল দল নর্মালি নিজেদের মধ্যে একে অপরকে প্যাকে পড়বার জন্য বন্দোবস্ত হয়ে গেছে। ঠিক আছে, 10 কোটি টাকা দিয়ে তো তাহলে মদন মিত্র 10 কোটি টাকা দিয়েছিলেন মন্ত্রিত্ব হওয়ার জন্য, নিশ্চয়ই কেউ কথা রাখেনি, দেখে যে মদন মিত্রের উপর একটা অংশের মানুষ রেগে আছে, সেই জন্যই বোধহয় পরিষ্কার মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই মন্ত্রিত্ব পাননি। এখন মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় নামে দোষ দিতে পারবেন না। মাঝে মাঝে উনি বলতেন মমতা আমাদের রানী আর অভিষেক আমাদের সেনাপতি। এখন আর অভিষেক সেনাপতি কথাটা বলছেন না, গলায় বোধহয় কি একটা আটকেছে ওনার। হতেই পারে শারীরিক অসুস্থ হয়েছিলেন, আমি ওনার শরীরের সুস্থতা কামনা করি, তার থেকে বেশি কামনা করি ওনার মুখ দিয়ে যেভাবে তিনি অভয় বা তিলোত্তমার বাবা মায়ের মৃত্যু কেনবার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী থেকে বেরিয়ে কোটি টাকা দিলে কি চুপ করে যাবে, এই সমস্ত কথাবার্তা বলছেন। আমার মনে হয় যে মদনবাবু ভুলে গেছেন তার পরিবার আছে, সন্তান আছে, নাতি নাতনি আছে, যাদের নিয়ে ছবি দেন। তারা রাস্তায় বেরোতে গেলে মদনবাবুর এই ধরনের বক্তব্য, বা তৃণমূল যে কোনো নেতার এই ধরনের বক্তব্য নিয়ে মানুষ ঘেন্নায় থুতু ফেলবে। নিজেদের মান সম্মান না থাকুক আপনাদের, আপনারা এমন এমন কাণ্ড করেছেন, কিন্তু আপনাদের পরিবারের প্রতি তো একটুখানি সম্মান থাকা উচিত, তাই না? আপনারা ক্ষমতায় থাকতে চান ভোট লুট করে, চুরি জোচ্চুরি করে, লুট করে, এ সবাই জেনে গেছে। তো তাই এই কথাগুলো না বললেই বোধহয় আর ভালো হয়। যে কটা দিন বেঁচে রয়েছেন, বয়স হয়েছে, আমাকেও চলে যেতে হবে, আপনাকেও হয়তো একটু আগে যেতে হবে, বা আপনাদের। তো তাই এই ধরনের কথাগুলো না বললেই বেটার হয়। ক্ষমতা চিরকাল থাকে না, আজ বাদে কাল পাল্টে যাবে। সেদিন মদনবাবু রাস্তায় তো বেরোবেন, আপনি ববি বাবুরা যদি না না দেখুন, মদন মিত্র কি করতে চাইছেন জানি না, আমরা বলছি বয়স হয়েছে, মাথা ঠিক নেই। যেভাবে ওনার দল ওনাকে অপমান করেছে, একটা মানুষের মাথা ঠিক থাকে না, কিন্তু ওনার এই মাথা ঠিকটা আছে যে কোন কথা বললে দলেতে ইয়াং নেতারা যারা এখনো চুরি জোচ্চুরির কেস খায়নি তাদের কোণঠাসা করা হচ্ছে, আর প্রাক্তন চুরি জোচ্চুরিতে জেল খাটা লোকজনদের কথায় দল চলছে বা তাদের শক্তিশালী করা হচ্ছে। মদন মিত্র সেই টিমটাই বোধহয় ঢুকতে চাইছেন, এ কথা অনেকে বলছেন। আমার এটা দেখে বা শুনে খারাপ লাগছে। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নম্বর বাড়াবার জন্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, যিনি সন্দীপকে বাঁচাবার চেষ্টা করেছিলেন, সন্দীপ ঘোষকে প্রমোশন দিয়েছিলেন, যিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন পরিষ্কার আর্থিক দুর্নীতি হাসপাতাল থেকে বারবার কিভাবে হয় সেটা নিয়ে বাকি যারা অভিযোগ করেছিলেন তাদের ট্রান্সফার করে দিয়েছিলেন, কিন্তু ওনাকে বহাল তবিয়তে রেখে দিয়েছিলেন। এবং এই অভিজিৎ মণ্ডল, যিনি দেরিতে এফআইআর বা ভুল এফআইআর, বিভ্রান্তিমূলক এফআইআর, উইলফুল রেপ, এই শব্দটি ওপর মহলের নির্দেশের পর যখন সিবিআই তাকে জেলে পড়ে, সেই সময় তিনি যাতে অভিজিৎ জেলে না যায় সেই জন্য স্বাস্থ্য সচিব নারায়ণ বাবুকে নবান্ন থেকে বসেই
ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, এই দেখো তো হাসপাতালগুলো অসুস্থ নয় তবু অসুস্থতার ভান করে ওকে ভর্তি নিচ্ছে না কেন, তাদের বিরুদ্ধে বন্দোবস্ত নাও। এই ভিডিও রয়েছে, এই ভিডিও কেউ আমরা ভুলিনি। তিনি যে তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দিয়েছেন তার বিধায়ক, কাউন্সিলর এবং পুলিশদের দিয়ে, একথা তিনি ইন্টারভিউতে বলেছেন। তো ফলত কপিতে লিখিয়ে নেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রীর কাজে আমরা খুশি, পুলিশ কমিশনারের কাজে আমরা খুশি, লিখিয়ে নেওয়া হয়েছে। সন্তানেরা বাবা মা যখন পাগলের মতো নিজের সন্তানের দেহ দেখবার চেষ্টা করছেন, তাকে আটকে রেখে দেওয়া হয়েছে এবং তাদের মাথা ঠিক নেই, সেই সময় এই সইটা করিয়ে নেওয়া হয়। এ আমরা সবাই জানি, কোর্টও জানে, বিচারপতিরাও জানেন, লোয়ার কোর্টের বিচারপতি জানেন কে বা কারা এটা করেছে। সঞ্জয় এটার অংশ একজন, বাকিরা আগে এবং পরে লোক রয়েছে এবং তারা অবশ্যই তৃণমূলের লোক, এও পশ্চিমবঙ্গের মানুষ জানে। কিন্তু তথ্য প্রমাণ চাই বা তথ্য প্রমাণ জোগাড় করবার ক্ষেত্রে সেটা পশ্চিমবঙ্গের পুলিশ হোক বা পরিষ্কার সিবিআই হোক, কোর্ট যাকে অর্ডার করিয়ে ডেকে নিয়ে এসেছিল বাবা মায়ের কথায় সঠিক তদন্তের জন্য। আমি একটা ভুল কথা বলছি, দেখুন যে যে রাজ্য সরকারের কর্মীরা ধর্নায় বসে রয়েছে রাজ্যে, যে যে ছেলে মেয়েগুলো হিন্দু মুসলমান পরীক্ষা দিয়েছে কিন্তু চাকরি পায়নি, বয়স বেড়ে গেল, বিয়ের বয়স চলে গেছে, বাবা মায়ের ওষুধ কিনে দিতে পারছে না, তারা এই রাজ্যেরই মানুষ। বা যারা রাজ্য সরকারে চাকরি করছে তারা সবাই কি তৃণমূলের সমর্থক? আগে না স্যার, সরকারি অফিসারদের অধিকাংশই বা যাদের বুকের মধ্যে মানবিকতা রয়েছে তারা কেউই তৃণমূলের সমর্থক নয়, কিন্তু তৃণমূল পরিচালিত সরকারের চাকরি করতে হয়। ঠিক তেমনই কিন্তু সিবিআই এর কাজের ক্ষেত্রে যদি কোনো গাফিলতি থাকে তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের চাকরি করছে বলে তারা পরিষ্কার বিজেপির লোক বা নরেন্দ্র মোদীর লোক বা অমিত শাহের লোক, এটা একদম নয়। নিরপেক্ষ তদন্ত চলছে, এই তদন্ত খেয়াল রাখছে দেশের সর্বোচ্চ সম্মানীয় সুপ্রিম কোর্ট, এবং সিবিআই ঠিক করে তদন্ত করছে কিনা সেই বিষয়ে জানাবার জন্য অভয়ের বা তিলোত্তমার বাবা মায়ের পক্ষের উকিল ওখানে উপস্থিত। আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল, তারপর এসেছিলেন সিপিআইএম এর নেত্রী বৃন্দা কারাতের ঘনিষ্ঠা বৃন্দা গ্রোভার। তারা চুপ করে থাকলেন কেন? যদি সিবিআই কোনো ক্ষেত্রে গাফিলতি করে তাহলে ডাক্তারের জুনিয়র ডাক্তারদের পক্ষে যে লয়াররা ওখানে উপস্থিত ছিল, যদি সিবিআই এখানে কাজে গাফিলতি করে, রাস্তায় বাজার গরম করার জন্য বললে আইন চেঞ্জ হয় না, রায় পাল্টায় না, তদন্ত পাল্টায় না। আপনাদের যে জায়গায় দুজন লয়ার দুপক্ষকে রেখে দেওয়া হয়েছে, আপনারা কি কি জানিয়েছিলেন? সুপ্রিম কোর্ট কড়া নজর রেখে দিয়েছে, ফাঁক পাবে না এখান থেকে কেউই। যদি সিবিআই হোক পুলিশ হোক, তাদের কেউই কোন রকম ধান্দায়, কোন রকম ব্যক্তিগত অঙ্কে যদি তারা এই ঘৃণ্য ঘটনাকে চেপে দেওয়ার চেষ্টা করে, জেনে রেখে দিন কেউই বাঁচতে পারবে না। তবু আমি বলবো, প্রাথমিক ক্ষেত্রে যেভাবে রাজ্য সরকার সঞ্জয়ের ক্ষেত্রে গাফিলতি ফাঁকিবাজি করেছে ইচ্ছাকৃত, আমরা লোয়ার কোর্টের রায়টা জানি কিন্তু অধিকাংশই পড়ে দেখিনি। সেখানে লাইনে লাইনে বিচারক উল্লেখ করেছেন কিভাবে পুলিশ যাতে গুলিয়ে যায় সবকিছু তার জন্য চেষ্টা করে গেছেন, এবং পুলিশকে জিজ্ঞেস করাতে তারা উত্তরও দিয়েছে কোর্টে, হ্যাঁ আমরা তো অনেক সময় আন্দাজে এগুলো করেও দিই। ভেবে নিন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আবার বলছি, তদন্তকারী সংস্থা সেটা রাজ্যের হোক, তদন্তকারী সংস্থা সেটা কেন্দ্রেরই হোক না কেন, কোর্ট মনিটর তদন্ত চলছে এবং সিবিআই ঠিক করে তদন্ত করছে কিনা বিশেষ করে নজর রাখবার জন্য সুপ্রিম কোর্ট বসে রয়েছে। সুপ্রিম কোর্টকে বা হাইকোর্টকে বিভিন্ন রকম ভাবে তৃণমূল নানান ভাবে অবমাননা করার চেষ্টা করেছে। এবার স্বপ্রণোদিত ভাবে মামলাটা নেওয়াতেই কিন্তু এতটা দেরি বা গন্ডগোল হয়ে গেল বলে আমার মোটা মাথায় মনে হয়। ঠিক আছে, মনে হয়, আমি তাদের কথা শুনেছি, শুনে তারপর বিচার করে দেখেছি, মনে হয় তিনি প্রধান বিচারপতি সম্মানীয়, তিনি ভুল করতে পারেন না, তিনি তাই কোনো কারণে নিয়েছিলেন, এটা ভেবে নেওয়া যায়। তারপর নতুন প্রধান বিচারপতি এসেছেন, যিনি পশ্চিমবঙ্গের এতকাল ধরে জমে থাকা মামলাগুলো, যেগুলোতে হয় তৃণমূলের নেতামন্ত্রীদের জেল হবে বা এই সরকারটাই পড়ে যাবে, যে কোনো কারণেই হোক না কেন সেই মামলাগুলো উঠছিল না, এবং এই রাজ্যের যুব সমাজের চাকরি বাকরি, চাল ডাল, জব কার্ড, এই বিভিন্ন যে দুর্নীতি
তারা করেছে ওবিসি সার্টিফিকেট, সেগুলো কেরম থমকে যাচ্ছিল এবং ফলত তৃণমূলের এই সরকার বেঁচে যাচ্ছিল এবং তৃণমূলের লোকজন বেঁচে যাচ্ছিল। হয়তো ব্যস্ততা ছিল নিশ্চয়ই, কিন্তু নতুন বিচারপতি আসবার পর তারা কিন্তু কড়া হাতে পুরোটাকে ধরেছেন এবং এই শিক্ষা সংক্রান্ত যেখানে 26,000 লোকজনের প্রায় চাকরি যাবে সেটা নিয়েই তিনি বলেছেন যেভাবে তৈরি করা হয়েছে চাকরির লিস্ট, ডাল মে কালা নেই, পুরা ডাল হি কালা হ্যায়। তো সেটা চলছে, রেজাল্ট সামনে আসবে। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে অভয়া তিলোত্তমার পক্ষে, তিলোত্তমার বাবা মায়ের পক্ষে যে লয়াররা রয়েছেন তারা ওই বিকাশ বাবু বা বৃন্দা গোবরের মতো সময় নষ্ট করবেন না নিশ্চয়ই। সুপ্রিম কোর্টে নিশ্চয়ই এই জুনিয়র ডাক্তারদের যারা লয়ার রয়েছে, জুনিয়র ডাক্তাররা রাস্তায় মিছিল করবে সিবিআইয়ের এগেনস্টে, আর সিবিআইয়ের বিরুদ্ধে কোর্টে কোনো কিছু তাদের লয়ারদের দিয়ে বলবেন না। এই খেলার মধ্যে অনেক গভীর খেলা আছে যে তারা অ্যাকচুয়ালি কাকে বাঁচাতে চাইছে। সাধারণ মানুষ বহুবার প্রশ্ন করেছে, জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ যে কয়েকজন মাতব্বর বা নেতা হয়েছে তারা আসলে ক্ষতিগ্রস্ত করে দিলেন পুরো আন্দোলনটাকে। বাকি জুনিয়র ডাক্তারদের শুধুমাত্র বাম আর অতি বাম ছাত্র সংগঠনগুলোকে, তৃণমূলকে তাড়িয়ে ওই কলেজগুলোতে নিজেদের সংগঠন এসএফআই বা এআইডিএসও বা নকশাল সংগঠন করবার জন্য। এবং এরা কেউই একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কারণের মূল জানবার পরেও সারা পশ্চিমবঙ্গ ফুঁসেছে, কিন্তু এই জুনিয়র ডাক্তাররা একবারেও স্বাস্থ্যমন্ত্রী যার সময় দুর্নীতি হয়েছে, পুলিশ মন্ত্রী যার তথ্য প্রমাণ লোপাট করেছে, জুনিয়র ডাক্তারদের কথায় এই বিনীত গোয়েল পাল্টায়নি। আরো অনেক বড় ষড়যন্ত্রের জন্য তাকে পাল্টানো হয়েছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী যার জন্য সবটা হয়েছে, যার জন্য সব লোপাট হয়েছে, সবাই বলছে তাদের একবারও তার পদত্যাগ দাবি করেননি এই জুনিয়র ডাক্তারদের 3-4 জন নেতা। এখানে রহস্য। তো যাই হোক, আমি একটা জায়গায় নিশ্চিত যে সুপ্রিম কোর্ট জেগে রয়েছে, তাদের কড়া নজর রয়েছে, সারা ভারতবর্ষ সারা পৃথিবীর নজর কিন্তু এই ঘটনার দিকে। এবং এখানে রাজনীতির বাইরে বেরিয়ে এসে সেটা সিবিআই হোক, সেটা পুলিশ হোক, যে যে অফিসাররা যাকে যাকে ডাকেননি বা জেরা করেননি বা যাকে যাকে বাঁচাবার চেষ্টা করছে, সেটা যে কোনো সরকারি আমলা হোক বা মন্ত্রী হোক পশ্চিমবঙ্গে, বা যে কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক বা স্বাস্থ্যকর্মী হোক না কেন, তাদের প্রত্যেকের নাম বলতে হবে, তদন্তের মধ্যে ডাকতে হবে, ডিসেকশন করতে হবে, কড়া জেরা করতে হবে। এটা হাইকোর্ট পারে 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 প্রশ্ন তুলে আমরা তাকিয়ে রয়েছি কোর্টের দিকে। হাইকোর্টের জন্যই বোধহয় পশ্চিমবঙ্গে আজকে আমরা যখন কথা বলছি সরস্বতী পুজো হচ্ছে, যদিও আজকে আবার নদিয়ায় সরস্বতী ঠাকুরের গলা কেটে দেওয়া হয়েছে চোপড়াতে। এই জায়গায় রয়েছি যারা এই উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে শিক্ষিত মুসলমানদের কথা বলতে হবে। যারা ভদ্রতার পক্ষে, যারা শালীনতার পক্ষে, যারা এই দেশের পক্ষে, যারা উগ্রতার বিরুদ্ধে, হিন্দুদের পাশাপাশি তাদেরও গর্জে উঠতে হবে, না হলে সমগ্র মুসলমান সমাজকে ভুল ভাবা হবে। লজ্জাজনক, এই কলেজেই যোগেশচন্দ্র কলেজ, যেখানে সাব্বির আলী তৃণমূল ছাত্র নেতা, তার নির্দেশে পুজো বন্ধ হয়ে যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, পুলিশও চুপ ছিল। তারপর কোর্টের নির্দেশে মায়ের হাতে বীণা আর পুলিশের হাতে বন্দুক, এইভাবে পুজো হচ্ছে। আর তার পাশে এই সাব্বিরের গোষ্ঠীরা ব্যাপারটাকে ব্যালেন্স করবার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছে, নিজেই কলেজে নাকি পড়তেন, তিনি আর একটা পাল্টা পুজোর আয়োজন করে না না আসলে আমরা হিন্দুত্বের বিরোধী নই বলে মিথ্যে বিজ্ঞাপন করতে গেছেন। তো যাই হোক, এবার মালা রায় এবং যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট ওই কলেজের, এই দক্ষিণ কলকাতার যিনি সাংসদ, তিনি ব্যর্থ শিক্ষামন্ত্রী বার্ত বসুকে নিয়ে ঢোকা মাত্রই ছেলেমেয়েরা ফুঁসে উঠেছিল, তারা উই ওয়ান্ট জাস্টিস বলেছিল। আজ সরস্বতী পুজো করতে গেলে হিন্দুদের কোর্টে যেতে হচ্ছে। হরিণঘাটায় পুজো বন্ধ করে দেওয়ার জন্য ফতোয়া দেওয়া হয়েছিল, আজকে র্যাপ নেমেছিল। ভাবুন কোথায় রয়েছি। জাস্ট কিচ্ছুই নয়, হিন্দু হোক আর মুসলমান হোক, যারা উগ্রতাকে প্রশ্রয় দেয়, যারা চোর, যারা জোচ্চোর, যারা লুট করতে পারে মানুষের, তাদের পক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মদন মিত্র, ববি হাকিমেরা। এখানে জাস্টিস পাওয়া যাবে না। তাই আমরা তাকিয়ে রয়েছি সম্মানীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দিকে। কে কোন সংস্থায় চাকরি করে, কে কোন রাজনৈতিক দলের লোক, সেটাকে না ধরে কড়া শাস্তি দিয়ে তারপর কিন্তু সঞ্জয়ের শেষ শাস্তি।